গল্পের নাম প্রতিবাদী। গল্পটি লিখেছেন প্রলয় কুমার নাথ। হাসপাতালের বেডের উপর আধশোয়া মেয়েটির সামনে ধরে রাখা হয়েছিল একটি বড় আয়না। কম্পমান চোখের পাতা দুটি ধীরে ধীরে খুলে মেয়েটি চেয়ে দেখতে লাগলো আয়নার মাঝে নিজের প্রতিবিম্বটার দিকে। বেশ কিছুক্ষণ অবাক নয়নে সে দেখতে লাগলো নিজের মুখের প্রতিচ্ছবিটাকে। নিজের দুটো কম্পমান হাত দিয়ে স্পর্শ করেও সে দেখল নিজের মুখের ত্বকটাকে। আবেগে উত্তেজনায় হাউ হাউ করে কেঁদে উঠল মেয়েটা। হাসপাতালের ডাক্তার নার্সদের মধ্যে থেকে অপর একটি মেয়ে হাসি মুখে এগিয়ে এলো বেডে বসা মেয়েটির দিকে। তারপর সে মেয়েটির কাঁধে হাত বুলিয়ে বলে উঠল, কেমন লাগলো নিজের নতুন চেহারা? হাসপাতালের বেডে বসা মেয়েটি কিছু বলতে পারল না, শুধু অপর মেয়েটির দুই হাত নিজের মুঠোর মধ্যে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার গলার স্বরে প্রতিধ্বনিত হতে লাগলো অপার কৃতজ্ঞতা বোধ। এবার নিশ্চয়ই আর নিজেকে সকলের কাছ থেকে গুটিয়ে রাখবে না তুমি, তাই তো? প্রশ্ন করল দ্বিতীয় মেয়েটি। এবারও মুখে কিছু বলে উত্তর দিতে পারল না প্রথম মেয়েটি। শুধু জল ভরা চোখে দ্বিতীয় মেয়েটির দিকে চেয়ে দুদিকে মাথা নেড়ে সে যেন জানালো, না, আর নিজেকে লুকিয়ে রাখবো না আমি। উফ মা, মোচাটা যা রেঁধেছ না, ফাটাফাটি। শাশুড়ির হাতে রান্না করা ভাত, মোচা চিংড়ি আর ডিমের ঝোল দিয়ে গোগ্রাসে ভাত খেতে খেতে বলে উঠল সুমনা। দাও চটপট আর এক হাতা ভাত দাও তো মা। সুমনার শাশুড়ি বিমলা দেবী হাসি মুখে ভাতের পাত্র খুলে সুমনার পাতে ভাত দিতে গেলেন। ওদিকে সুমনার স্বামী অসিত খেতে খেতে কৌতুকের স্বরে হেসে বলে উঠল, ইস, খাওয়ার ধরন দেখো, এক্ষুনি গলায় আটকে বিষম খেলো বলে। কি করব বলো, এদিকে হাসপাতালে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওদিকে মায়ের হাতের এই অপূর্ব রান্না, কোনটা ছেড়ে যাই বলো তো? বিমলা দেবী সস্নেহে সুমনার মাথায় একটা আলতো চাঁটি মেরে বললেন, তার ডাক্তার সাহিবা যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠেন তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? বিধবা বিমলা দেবী আর তার পুত্রবধূ সুমনার মধ্যে সম্পর্ক মা মেয়ের মতোই। তার ছেলে অর্থাৎ সুমনার স্বামী অসিত ব্যাংকে কর্মরত, আর সুমনা একজন ডাক্তার, শহরের একটি নামকরা হাসপাতালে সে জেনারেল প্র্যাকটিশনার। এছাড়াও এমডি কোর্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। আপাতত সকালের খাবার খেয়ে স্বামী স্ত্রী দুজনেরই গন্তব্য হলো তাদের কর্মস্থল। বিমলা দেবীর অনেক পুরনো অভ্যাস ভোরে উঠে রান্না করা, তাই তো তিনি সকাল সকাল ভাত না খাইয়ে ছাড়েন না ছেলে বৌমাকে। হঠাৎ একটু পরেই বিমলা দেবীর হাস্যোজ্জ্বল মুখটা কেমন যেন শুকিয়ে গেল। তিনি আমতা আমতা করে বলে উঠলেন, ভালো কথা, তোদের তো বলাই হয়নি। কাল প্রমিলাদি ফোন করেছিল। আরে ওই প্রমিলাদি রে, আমার সেই খুড়তুতো দিদি যে বর্ধমানে থাকে, তা তিনি নাকি কিছুদিনের জন্য এখানে ঘুরতে আসছেন, আজ সন্ধ্যার দিকেই চলে আসবেন। তাই এতে তোমার এত চিন্তার কি আছে মা? খাওয়া শেষে বেসিনে হাত ধুতে ধুতে বলল অসিত। চিন্তা বলে চিন্তা, ওই মহিলা কিন্তু ভীষণ জাঁদরেল বলে রাখলাম, খুব পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। নেহাত খুব নিকট আত্মীয়, তাই আর বারণ করতে পারলাম না। পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী মানে? বেরোনোর আগে হাতে ঘড়ি পড়তে পড়তে জিজ্ঞাসা করল সুমনা। আসলে হয়েছে কি জানিস, ওনার সংসারে আছে ওর ছেলে শ্যামল আর বৌমা অনিমা। স্বামী বেশ কিছুদিন হলো মারা গিয়েছেন, কিন্তু এছাড়া ওর একটা মেয়ে ছিল জানিস, তার নাম ছিল সুপর্ণা। মেয়েটা পড়াশোনায় বেশ ভালো ছিল, এমকমে খুব ভালো রেজাল্ট করেছিল, তারপর একটা কোম্পানিতে ভালো চাকরিও করছিল। ওর বিয়ে ঠিক হয়েছিল একটি সরকারি চাকুরে ছেলের সাথে। তারপর কি হলো কে জানে, মেয়েটা বোধহয় বিয়ের আগেই অন্য একটা ছেলের সাথে ভেগে গিয়েছিল। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছিল প্রমিলাদি। তার মনে বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সুপর্ণাকে এতটা শিক্ষিত করা বা বাইরে চাকরি করতে দেওয়াটাই হলো তার অন্য ছেলের সাথে ভেগে যাওয়ার পেছনে প্রধান কারণ। তাই এখন তিনি মেয়েদের চাকরি করা বা বেশি শিক্ষিত হওয়া দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। হয়ে গেল এবার। সুমনার দিকে তাকিয়ে কৌতুকের সাথে বলে উঠল অসিত। তার মানে আজ সন্ধ্যা থেকে শুরু হতে চলেছে ওই শ্বাসবহুওয়ালা ড্রামা। অসিতের কথা শুনে ওরা সকলেই হেসে উঠল।
কিন্তু সুমনার মনটা কোনো একটা কারণে খুঁতখুঁত করতে লাগলো। আজ এমার্জেন্সি ওয়ার্ডে পেশেন্টের ভিড় একটু বেশিই ছিল, তাই কয়েক ঘন্টা ওভারটাইম করতে হয়েছে সুমনাকে। সত্যি বলতে পেশেন্টদের ইসিজি, পালস রেট, ব্লাড প্রেশার দেখতে দেখতে বাড়ির সব কথা ভুলেই গিয়েছিল সুমনা। সে ভুলে গিয়েছিল যে তার বাড়িতে আজ এক অনাহুত অতিথির আগমন ঘটতে চলেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 9টা বেজে গিয়েছিল সুমনার। তার আগেই অসিত বাড়ি ফিরে এসেছে। বাড়িতে ঢুকে সুমনার চোখাচোখি হলো প্রমীলা দেবীর সাথে। ঘিয়ে রঙের গরদের কাপড় পরিহিতা, পানের রঙে ঠোঁট রাঙানো, বলিরেখা ভর্তি ফর্সা মুখ আর স্থূলকায় চেহারা সেই জাঁদরেল মহিলা তাকে দেখেই ব্যঙ্গের সুরে বিমলা দেবীর উদ্দেশ্যে সুর করে বললেন, তা হ্যাঁ রে বিমু, প্রতিদিন এমন সময় বুঝি ফেরে তোর বাড়ির বৌমা? বিমলা দেবী একটু ইতস্তত করে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সুমনা বলে উঠল, না না মাসিমা, আজকে একটু কাজের চাপ বেশি ছিল কি না? আসলে আমার সাথে একই শিফটে থাকা দুজন সহকর্মী আজ আসেনি, তাই। এই কথা বলতে বলতে সুমনা নিচে ঝুঁকে প্রমীলা দেবীকে একটা প্রণাম করতে গেল। তিনি দায়সারাভাবে সুমনাকে আশীর্বাদ দিয়ে আবার টোন কেটে বলে উঠলেন, বাবা, তা আমাদের অসিত তো সেই কোন বিকেলেই চলে এসেছে দেখছি। তা পুরুষ মানুষের থেকে মেয়ে মানুষের কাজ যে অনেক বেশি, তেমন তো কোনো দিন দেখিনি বাপু। কার কোন দিন কতটা কাজ থাকবে সেটা মেয়ে মানুষ বা পুরুষ মানুষের উপর নির্ভর করে না মাসিমা, মৃদু হেসে উত্তর দিল সুমনা। সেটা নির্ভর করে পরিস্থিতির উপর। আমি একজন ডাক্তার, কোনো মুমূর্ষ পেশেন্টকে ফেলে তো আর চলে আসতে পারি না। আর বাকি রইল অসিতের কথা, ওর আজকে ব্যাংকে হাফ ডে ছিল, তাই। আরে এই তো সবে ফিরলি রে, আগে হাত মুখ ধো, তারপর হবে সব কথা। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের রাতের খাবার বাড়তে যাই, তৎপর হয়ে বলে উঠলেন বিমলা দেবী, যেন চেষ্টা করতে চাইলেন পরিস্থিতিটাকে একটু হালকা করতে। সুমনা নিজের ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু যেতে যেতে পিছন থেকে শুনতে পেল প্রমীলা দেবী ফিসফিসিয়ে বিমলা দেবীর কানে কানে বলছেন, ডাক্তার বলে বড্ড অহংকার ওই বেটির, তাই না? আমার মুখে মুখে চোপা। ওর ওই গুমোট যদি আমি না ভেঙেছি তো আমার নাম প্রমীলা নয়। সেদিন রাতে শুয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সুমনার মনে। প্রমীলা দেবীর সম্বন্ধে সকল বিবরণ সে বিমলা দেবীর কাছে আগেই শুনেছে। স্বর্গীয় হিরণময় ব্যানার্জির স্ত্রী প্রমীলা ব্যানার্জি, বাসস্থান বর্ধমানে, ছেলে শ্যামল ব্যানার্জি, পুত্রবধূ অনিমা ব্যানার্জি আর মেয়ে সুপর্ণা ব্যানার্জি। তাহলে ও যেটা ভাবছে সেটাই ঠিক। উত্তেজনায় রাতে অনেক দেরিতে ঘুম এলো সুমনার দুই চোখে, এবং বলা বাহুল্য সেই ঘুম ভাঙল সকালে ওদের বেডরুমের বাইরে থেকে আসা প্রমীলা দেবী সুর করে বলা কথাগুলোর আওয়াজ শুনে। হ্যাঁ রে বিমু, এ কেমন লক্ষ্মী ছাড়া বউ হয়েছে তোর? বাড়ির বউ কোথায় সাত সকালে উঠে স্নান সেরে সকলের জন্য চা জল খাবার বানিয়ে রেডি করে তোদের ঘুম থেকে ডেকে তুলবে, তা না। তাকেই তো দেখছি তোকে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে। আহা দিদি, ছাড়ো না, মেয়েটা সারাদিন বাইরে বাইরে এত খাটাখাটনি করে, আবার এমডিতে ভর্তি হওয়ার জন্য তৈরি হচ্ছে। তা আমি না হয় খাওয়ালামই ওদের চা বানিয়ে, যে কটা দিন পারি করি না। ঠিক এমন সময় রান্নাঘরে ঢুকলো সুমনা। সে মুখে হাসি এনে বলল, না মাসিমা, আপনারা যান, ঘরে গিয়ে বসুন, আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি। ঢং, তার জন্য সাত সকালে উঠতে হয় বাছা? তোমার শাশুড়ি মা প্রায় সেরেই ফেলেছে সব কাজ, শুধু কি চা? তোমাদের জন্য এক প্রস্ত রান্নার সরঞ্জামও তার রেডি। এই বয়সেও মানুষটাকে এত খাটিয়ে নিজে পড়ে পড়ে ঘুমোতে ভালো লাগে তোমার? না, এই মহিলা সত্যিই অত্যাধিক ঝগড়াটে। আর সহ্য করতে পারল না সুমনা। অতি শান্ত অথচ দৃঢ় গলায় সে বলে উঠল, আপনাকে কে বলেছে মাসিমা আমি মাকে অনাদর করি? আমি কি কখনো তাকে জোর করেছি রান্নার কাজ করতে? আসলে কি জানেন মাসিমা, পৃথিবীতে নানা মানুষ নানা কাজ করতে ভালোবাসে। এক একজন এক এক রকম কাজ করে আনন্দ পায়। এই যেমন মা সকলকে যত্ন করে নিজের হাতে রান্না করে খাইয়ে তৃপ্তি পায়। আবার কেউ কেউ এমনও আছে
যারা অন্যের দোষ ধরে কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে শান্তি পায়, এই যেমন আপনি। প্রমীলা দেবী চোখে চোখ রেখে এই কথা বলে সেখান থেকে চলে গেল সুমনা। সে আন্দাজ করতে পারল রাগে লাল হয়ে উঠেছে প্রমীলা দেবীর মুখ। বিমলা দেবী ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলেন তাকে শান্ত করার, কিন্তু তিনি ভৎসনার সুরে তাকে বলে উঠলেন, দেখেছিস তো বিমু, দেখ মেয়ে মানুষকে বেশি নেকাপড়া করালে, চাকরি করতে দিলে কেমন মাথায় ওঠে দেখ। ওই মেয়ে কিন্তু একদিন তোর মাথায় উঠে নৃত্য করবে, এই আমি বলে রাখলুম। হ্যাঁ। এমনিতেই সকাল সকাল এই ধরনের পরিস্থিতি দেখে মেজাজটা খিঁচড়ে গিয়েছিল সুমনার। তার উপরে আজকে আবার বেশ দেরি হয়ে গিয়েছে। এখন কোনো রকমে একটু নাকে মুখে দিয়েই তাকে ছুটতে হবে। শুধু হাসপাতালে নয়, ফিরতি পথে অন্য একটি জায়গাতেও তাকে যেতে হবে। সেই কথা ভাবলেই উত্তেজনায় ঘামতে শুরু করলো সে। আজ আর ভালো লাগলো না শাড়ি পরতে। এমনিতেই আজকে উইকেন্ড, তাই আলমারি থেকে একটি জিন্স আর টপ বার করে ঝটপট পরে তৈরি হয়ে নিল সে। কিন্তু এই পোশাকে প্রমীলা দেবীর সামনে যেতেই যেন বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল। ছি 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 ছি, এই শিক্ষে দিয়েছে তোমার বাপ মা? এ কেমন ধারা পোশাক পরেছ তুমি? হায় ঈশ্বর, এমন দিনও দেখতে হলো আমায়। তারস্বরে চিৎকার করে উঠলেন তিনি। বলি, এইভাবে রাস্তায় গতর দেখাতে দেখাতে চলবে তুমি? এইবার বুঝলাম, এই জন্যই পাড়ার ছেলে ছোকরাগুলো মেয়েদের দেখলেই খারাপ কাজ করতে যায়। অবাক হয়ে যাচ্ছিল সুমনা। কি অত্যাধিক নিম্নরুচি এই মহিলার! নিজে একজন মেয়ে হয়েও কি অবাস্তব চিন্তা ভাবনা! সুমনা যতই চেষ্টা করে এই মহিলাকে এড়িয়ে যেতে, ইনি ততই ওকে বাধ্য করেন প্রতিবাদ করতে। শাড়ি পরলেই বুঝি গত সুরক্ষিত থাকে, তাই না মাসিমা? আর জিন্স টপ পরলেই বুঝি পাড়ার ছেলেদের উত্তেজিত করা হয়, তাই তো? কিন্তু আমি তো জানি শাড়িতেই বরং শরীরের বেশ কিছু অংশ অনাবৃত থাকে, যা এই পোশাকে থাকে না। তাছাড়া আপনি একবার হলপ করে বলুন তো, আজ অবধি মেয়েদের সাথে যত খারাপ কাজ ছেলেরা করেছে, তা শুধু এই পোশাকের মেয়েদের সাথেই হয়েছে? শাড়ি পরা মেয়েরা বেঁচে গেছে? তা কিন্তু নয় মাসিমা। সর্বাঙ্গ বোরখায় ঢেকে রাখা মহিলারাও ছেলেদের খারাপ কাজের শিকার হয়েছে, এমনকি দুধের শিশুরাও অবধি। আসলে কি জানেন, খারাপ কাজ করতে একটা বিকৃত মস্তিষ্কের প্রয়োজন হয়, যা কখনোই কোনো মেয়ের পোশাকের উপর নির্ভর করে না। এই তুই যা তো, কাজে যা। এই বেলা বুঝি দেরি হচ্ছে না? সুমনাকে এই দৃশ্য থেকে বার করে আরও একবার ওদের ঝগড়ায় ইতি টানতে চাইলেন বিমলা দেবী। অসিতের সাথে বেরিয়ে পড়ল সুমনা, কিন্তু যেতে যেতে শুনতে পেল প্রমীলা দেবী দাঁত কিরমির করে বলছেন, এই যদি না হতো আমার বাড়ির বউ, তাহলে ওই হতচ্ছাড়ির চুলের মুঠি ধরে দিতাম এক ঘা। কথাটা শুনে ঝপ করে দাঁড়িয়ে পড়ল সুমনা। পেছনে ঘুরে সে কিছু বলতেই চাইছিল, এমন সময় অসিত তার হাত চেপে ধরল। লিভার সুমনা, কিছুদিনের জন্য এসেছেন উনি, দুদিন বাদেই চলে যাবেন। অসিতের গলায় অনুনয়ের সুর। সেই যাত্রায় নিজেকে সংযত করে নিল সুমনা, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল, আর নয়, আজ রাতে শায়েস্তা করতে হবে এই মহিলাকে। সেদিন সন্ধ্যায় মায়ের অনুরোধে প্রমীলা দেবী এবং তার ছেলে বৌমার জন্য শাড়ি, জামা প্যান্ট ইত্যাদি কিনে বাড়ি ফিরেছিল অসিত। আসলে এই মহিলাকে কোনো উপহার দেওয়া তো দূরের কথা, অসিত চায় না যে ইনি আর একদিনও এই বাড়িতে থাকুন, কিন্তু মায়ের কথা সে ফেলতে পারেনি। আসলে এতদিন পরে তিনি এই বাড়িতে এলেন, তাই তাকে কিছু না দিলে খুব খারাপ দেখায়। উপহারগুলো পেয়ে বড্ড খুশি হলেন প্রমীলা দেবী। বারবার ওগুলোকে উল্টে পাল্টে দেখে খুব পছন্দ হওয়ার প্রমাণ দিতে লাগলেন। এমন সময় কপালের ঘাম মুছতে মুছতে বাড়িতে প্রবেশ করল সুমনা। এই দেখো দেখি, তোমার স্বামী আমার আর আমার ছেলে বৌমার জন্য কত কিছু কিনে এনেছে। বাহ, চোখের মাপ আছে বলতে হবে আমাদের অসিতের। বিদ্রুপের ভঙ্গিতে প্রমীলা দেবী বলতে লাগলেন, তা তুমিও তো নাকি ডাক্তারনি, নিশ্চয়ই অনেক টাকাই রোজগার করো। তা সংসারে দাও কোনো পয়সা, নাকি সবটাই বাপের বাড়ি গিয়ে ঢেলে আসো? না, আমার মাইনের বেশিরভাগটাই অন্য কাজে খরচা হয়ে যায় মাসিমা। প্রমীলা দেবী চোখে চোখ রেখে বলতে লাগলো সুমনা।
তাই না তো এই সংসারে কিছু ঢালতে পারি, না বাপের বাড়িতে। কিছুক্ষণ অবাক হয়ে সুমনার দিকে তাকালেন প্রমীলা দেবী, তারপর বললেন, ও মা গো, তা কোন কাজে তোমায় সব টাকা নেগে যায় শুনি? তাহলে কি বুঝবো আমার সুপুর মতো তোমারও কোনো গোপন নাগর জুটেছে? তার পেছনেই খরচা করো নাকি টাকাগুলো? বিমু, আমি তোকে বলে রাখলুম, এই মেয়েও একদিন আমার সুপুর মতো পরিবারের নাক কেটে কোন মিনসের সাথে ফ্রুত হলো বলে। সেই জন্যই যখন আমার ছেলের বউ অনিমা এমএ পড়ার কথা বলেছিল, পড়ার লেখা করে চাকরি করার কথা বলেছিল, আমি স্পষ্ট করে বলেছিলুম, ওসব করতে হলে এই বাড়ির বাইরে গিয়ে করো। আরে তোর বর যখন ইঞ্জিনিয়ার, তখন তো চাকরি করার দরকার কি? হ্যাঁ, আসলে জানিস তো বিমু, মেয়ে মানুষকে চাকরি করতে বাড়ির বাইরে যেতে দিলেই সে বারোভোগ্যা হয়ে ওঠে। সুপর্ণা! প্রমীলা দেবীর কথার মাঝে চিৎকার করে উঠল সুমনা। আর ঠিক তখনই বাড়ির খোলা দরজা দিয়ে অত্যন্ত কুণ্ঠিত হয়ে ভেতরে ঢুকল সুমনার বয়সী আরেকটি মেয়ে। তাকে দেখে বাকরুদ্ধ হয়ে চমকে উঠলেন প্রমীলা দেবী। মেয়েটি সুশ্রী, কিন্তু কেমন যেন একটা হালকা বিকৃতির ছাপ রয়েছে তার মুখের ত্বকে। এই আপনার সুপর্ণা, তাই তো মাসিমা? শান্ত নম্র কণ্ঠে বলতে শুরু করলো সুমনা। আপনার মেয়ে কিন্তু কোনো নাগরের সাথে পালিয়ে যায়নি মাসিমা, বরং তার সেই নাগর এমন ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল তার সাথে, যা শুনলে আপনি আঁতকে উঠবেন। সুপর্ণা হয়তো লজ্জার খাতিরে আপনাকে কিছুই জানায়নি। চাকরির খাতিরে কলকাতায় ভাড়া বাড়িতে থাকতে হতো সুপর্ণাকে। অফিসে যাওয়ার পথে প্রায়শই একটি রাস্তার ছেলে ওকে উত্ত্যক্ত করত। প্রণয় নিবেদনের চেষ্টা ব্যর্থ হলে সে শুরু করেছিল নানা রকমের টোন টিটকিরি এবং অশালীন কথাবার্তা, কিন্তু তাতেও যখন তেমন আমল দিত না সুপর্ণা, তখন একদিন অফিসে যাওয়ার পথে সেই ছেলেটি ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে মেয়েটা, কিন্তু কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমরা কয়েকজন মহিলা ডাক্তাররা একসাথে একটি গাড়ি রিজার্ভ করে প্রতিদিন হাসপাতালে যাই। সৌভাগ্যক্রমে সেদিন আমাদের গাড়িটা রাস্তায় ছটফট করতে থাকা ওর সামনে এসে পড়ে, আর দেরি না করে ওকে আমাদের হাসপাতালেই নিয়ে যাই আমরা। সেখানে ও চিকিৎসা করাই, কিন্তু সুস্থ হওয়ার পর ও নিজের চেহারা দেখে ডিপ্রেশনে ভুগতে থাকে, কারণ ওই অ্যাসিডের ছোঁয়ায় ওর মুখে 70% ঝলসে গিয়েছিল। ফুঁপিয়ে কেঁদে ওঠে সুপর্ণা। একবার দম নিয়ে আবার বলতে শুরু করে সুমনা, এবার আপনাকে বলবো, আমার উপার্জনের টাকা এই সংসারে না দিয়ে আমি কোথায় দিই? আমরা কয়েকজন মহিলা ডাক্তার মিলে একটি এনজিও চালাই। সেখানে মূলত সমাজের পিছিয়ে পড়া হতভাগ্য মেয়েদের আশ্রয় দেওয়া হয়। নিজের ওই বিভৎস চেহারা নিয়ে আপনার কাছে ফিরে যেতে চায়নি সুপর্ণা। সে চেয়েছিল চেনা জানা সকলের থেকে নিজেকে গুটিয়ে নিতে। তাই কিছুদিনের জন্য ওকে আমরা রেখেছিলাম ওই নারী পুনর্বাসন কেন্দ্রে। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা ওর চিকিৎসা করাই একজন নামজাদা স্কিন সার্জনের কাছে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে আজ নিজের 90% রূপ আবার ফিরে পেয়েছে সুপর্ণা। বাকি যেটুকু পোড়াচিহ্ন রয়ে গিয়েছে ওর ত্বকে, সেটা হয়তো যাবে না, কিন্তু আগের থেকে অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ও। সার্জারি সাকসেসফুল হওয়ার পর ও আপনার কাছে ফিরে আসতে চাইল। তাই যখন সে আপনার এবং আপনার পরিবারের নাম ঠিকানা আমাকে বলল, তখন সেটা শুনে আমি চমকে উঠলাম। বুঝতে পারলাম যে ওই আপনার সেই হতভাগ্য মেয়ে, যাকে কোনো ছেলের সাথে পালিয়ে যাওয়ার মিথ্যে ভাবনা ভেবে সকল মেয়েদের পড়াশোনা চাকরির বিরুদ্ধে চলে গিয়েছেন আপনি। তাই তো হাসপাতাল থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওই নারী পুনর্বাসন কেন্দ্রে গিয়ে ওকে সাথে করে নিয়ে আসলাম আমি। সকলকে অবাক করে হাউ হাউ করে কেঁদে উঠলেন প্রমীলা দেবী। তিনি ছুটে এসে জড়িয়ে ধরলেন সুপর্ণাকে। তার পেছনে দাঁড়িয়ে থাকা সুমনার দিকে জল ভরা চোখে চাইলেন তিনি। সেই চোখে এখন আগেকার ঔদ্ধত্য আর নেই, রয়েছে ক্ষমা প্রার্থনা আর কৃতজ্ঞতা বোধ। সুপর্ণা আবার ফিরে পেতে চলেছে তার চাকরি, ওর কোম্পানি সেটা লিখিতভাবে জানিয়েছে। আর যে ছেলেটি ওর এত বড় সর্বনাশ করেছিল, তাকেও অ্যারেস্ট করেছে পুলিশ। উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে, বলেই চলল সুমনা। পরদিন সকালে সুমনার ঘুম ভাঙলে তার সামনে চা নিয়ে হাজির হলেন স্বয়ং প্রমীলা দেবী। সুমনার হাতে চায়ের কাপ দিয়ে তিনি বললেন,
আজ আর তোমার শাশুড়ি নয়, আমি নিজে হাতে তোমার পছন্দের সব পদ রান্না করেছি মা। তুমি চা খেয়ে স্নান সেরে খাবে এসো। আর পারলে আমায় ক্ষমা করো মা, এই কদিন তোমার সাথে আমি যা ব্যবহার করেছি। তার কথা শেষ না হতেই সুমনা বললেন, আজ যদি কাকতালীয়ভাবে সুপর্ণাকে এইভাবে সাহায্য না করতাম আমি, তাহলেও কি আপনার মনের ভাবে এতটা পরিবর্তন আসতো মাসিমা? নিশ্চয়ই নয়। তাই আমি আপনাকে ক্ষমা তখনই করব যখন আপনি শুধু আমার ক্ষেত্রেই নয়, আপনার চেনা পরিচিত সকল মেয়েকেই উচ্চশিক্ষিত এবং স্বাবলম্বী করে তুলতে উৎসাহিত হবেন। তখনই সফল হবে আমার প্রতিবাদ। সুমনার কথা শুনে বোবার মতো দাঁড়িয়েছিলেন প্রমীলা দেবী। পরে সেই দিন হাসপাতাল থেকে ফিরে সুমনা জানতে পেরেছিল যে সেই দিন দুপুরেই মেয়েকে নিয়ে প্রমীলা দেবী বাড়ি ফিরে গিয়েছেন। এরপর প্রায় 2 বছর কেটে গিয়েছে। সেদিন ছুটি নিয়েছিল সুমনা। বিমলা দেবীকে অনেক বুঝিয়ে শুনিয়ে মাংসটা নিজেই রাঁধার প্রস্তুতি নিচ্ছিল সুমনা। এমন সময় হঠাৎই সেই বাড়িতে হাজির হলো সুপর্ণা। তার মুখশ্রী এখন যেন আরও একটু স্বাভাবিক। তবে তার সাথে আরেকটি মেয়ে এসেছে। সে সুপর্ণারই বয়সী। সুপর্ণা সকলের সাথে পরিচয় করিয়ে দিল অপর মেয়েটিকে। সে হলো তার বৌদি, অর্থাৎ প্রমীলা দেবীর বৌমা অনিমা। সকলকে অবাক করে অনিমা টুক করে একবার প্রণাম করল সুমনাকে। তারপর কৃতজ্ঞতার স্বরে তাকে বলল, মায়ের মুখে শুনেছি তোমার কথা দিদি। তুমি মায়ের মনটাকে একেবারে পাল্টে দিয়েছ। তাই তোমার জন্যই আমি আজ MA কমপ্লিট করতে পারলাম। একটা প্রাইভেট স্কুলে চাকরিও পেয়েছি। মা কিন্তু তাতেও সন্তুষ্ট নন। তিনি চান আমি বিএডে ভর্তি হই, তারপর সরকারি স্কুলে চাকরির জন্য চেষ্টা করি। তাই আজ একবার কলকাতায় এসেছিলাম, এখানকার একটা কলেজে বিএডের ফর্ম তুলতে। স্বপ্ন পূরণের খুশি ঝিলিক দিয়ে উঠছিল অনিমার 2 চোখে। সুমনার মুখেও ছিল অপার প্রশান্তি। যাক, এতদিনে তার প্রতিবাদ সফল হয়েছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।